সেই রকম একটি উপন্যাস, লজ্জা সেই রকম একটি উপন্যাস, বীজ সেই রকম একটি উপন্যাস। এগুলোর কোনোটাই কিন্তু যে বিষয়টাকে নিয়ে লিখছি তারও গভীরে আর একটা কিছু বলতে চেয়েছি। সেই উপন্যাসগুলো যে অনেকে পছন্দ করেছেন, ভালো লেগেছে এবং প্রশংসা করেছেন, তাতেই আমার নিজেকে ধন্য মনে হয়েছে। আমি আগের জীবনে যা কিছু লিখেছি সেগুলোকে আমি তেমন মূল্যবান মনে করি না। আমি খারিজের পর থেকে যা কিছু লিখেছি তার প্রত্যেকটিকে আমার মনে হচ্ছে অতি মূল্যবান। আমি কোনো উপন্যাস বোধহয় এত আবেগের ওপর লিখিনি। লেখার সময় আবেগকে দূরে সরিয়ে রাখতে হয় এবং দূরে সরিয়েই রেখেছি। অভিমন্যুর বেলায় কিন্তু তা হলো না। আমি নিজেই সেই আবেগের সঙ্গে জড়িয়ে গেলাম। আসলে এই ডাক্তার সুভাষ মুখার্জিকে আমি চিনতাম না, অথবা ঘুরিয়ে বলা যায় এই ডাক্তার সুভাষ মুখার্জিকে প্রত্যেকটি লোক চেনেন। মানুষ, কাজের মানুষ, গুণী মানুষ, সর্বক্ষেত্রে যারা মূল্যবান তাদের সব সময়ই আমরা দেখেছি কিভাবে অবহেলিত হন, কিভাবে অপমানিত হন, কিভাবে তাদের পিষে মেরে ফেলার চেষ্টা করা হয়। সেগুলো চোখে দেখতে পাওয়া যায় না, কিন্তু সমস্ত জিনিসগুলো যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে সুভাষ মুখার্জি, ডাক্তার সুভাষ মুখার্জি যে যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছেন, আমাদের সমস্ত গুণী মানুষরা কিন্তু সেই যন্ত্রণা ভোগ করেন, উপভোগ করতে পারেন না যে তারা কোনো সাফল্য দেখতে পাবেন বলে। তারা সব সময় বিমর্ষ হয়ে থাকেন, তাদের জীবন থেকে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়। এই ব্যাপারটা আমাকে ভীষণভাবে আবেগমথিত করেছিল। টিভিতে প্রথম যেদিন তার সাফল্যের কথা বলা হয় সেদিন থেকে তার সম্পর্কে যেখানে যা কিছু বেরিয়েছে আমি সব পড়েছি, প্রত্যেকটা জিনিস আমি লক্ষ্য করে গেছি। তখন কিন্তু উপন্যাস লেখার কথা আমি ভাবিনি, কিন্তু তারপর একদিন হঠাৎ লিখতে বসে গেলাম এবং লিখলাম। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে আমি যে তার পরিণতি যে দিকে নিয়ে গিয়েছি তার থেকেও উত্তেজক পরিণতিতে তিনি জীবনে গিয়ে পৌঁছলেন। তিনি আত্মহত্যা করে বসলেন। যিনি গুণী মানুষ তিনি কিন্তু সাফল্যের পথে বারবার তাকে লাঞ্ছিত হতে হয়। এখানেও ঠিক তাই দেখাতে চেয়েছি। এবং এই উপন্যাস লিখে আমি সত্যিকারের যে আনন্দ পেয়েছিলাম সেরকম আনন্দ আমি খুব কম উপন্যাস লিখে পেয়েছি। আমি তখন লেক মার্কেটের কাছে একটি রাস্তায় ভাড়া বাড়িতে থাকতাম। একদিন বাজার করে ফিরছি, হঠাৎ রাস্তার মাঝখানে একটা জায়গায় দেখলাম একটি বাড়ি, মধ্যবিত্ত মানুষের বাড়ি। তাদের কোর্টের অর্ডারে হয়তো মামলা হেরে গেছেন বলে বা অন্য কোনো কারণেও হতে পারে, আজও জানি না, সমস্ত বাড়ির জিনিসপত্র উচ্ছেদ করে দেওয়া হয়েছে এবং রাস্তার ওপর ফেলে দেওয়া হয়েছে। এবং সেখানে সবচেয়ে বেশি লক্ষণীয় যেটা আমার কাছে মনে হয়েছিল যে, এবং দুঃখও হয়েছিল, যে একটি রান্নাঘরের রান্না করা কড়াই এবং অন্যান্য ডাল ইত্যাদি ভাত রান্না হয়ে আছে, সেই জিনিসগুলো রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। আমি মনে মনে ভাবতে আরম্ভ করলাম যে এর পরিণতি কিন্তু সেই একই জায়গায়। ভাড়াটে আর বাড়িওয়ালা এরা দুজন যে যেখানে থাকে তখন দুটো শ্রেণী হয়ে যায়। এরা একই মানুষ, কিন্তু যতক্ষণ সে ভাড়াটে ততক্ষণ সে একটা আলাদা শ্রেণী, আর সে যে মুহূর্তে একটা বাড়িওয়ালা বা একটা ফ্ল্যাটের মালিক হয়ে গেল
তখন সে আর একটা শ্রেণী হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি নিজে লক্ষ্য করছি সব জায়গায়, যে এরা আসলে শ্রেণী নয়। একই লোক ভাড়াটে থেকে একটা ফ্ল্যাটের ওনার হয় কিংবা একটা বাড়ির মালিক হয়, সেই লোকই উন্নতি করে, টাকা করে, সে লোক একই, কিন্তু কিভাবে যেন এরা বদলে যায়। সেই জন্য আমার নাম কিন্তু বাড়ি বদল নয়, বাড়ি বদলে যাওয়া। আমরা আসলে সকলেই একটা ছাদের মধ্যে থাকতে চাই, ছাদের আশ্রয়ে থাকতে চাই। এই কিছু কিছু লোক আছেন, আমি এখানে কি তফাৎটা দেখিয়েছি, যে দুজন লোক জীবনে শুরু করেছিলেন খুব নিচের দিক থেকে, এবং তার মধ্যে একজন মধ্যবিত্ত সাধারণ উন্নতি করে সাধারণভাবে মানুষ জীবন কাটিয়েছেন, তার সংসার, তার পরিবার, তাদের সুখে স্বাচ্ছন্দ্যে রাখবার চেষ্টা করেছেন। আর একজন, তিনি নিচের তলা থেকে শুরু করে উঠতে উঠতে একেবারে আমাদের রাষ্ট্রপতির জায়গায় পৌঁছে গেছেন। এখানে কিন্তু রাষ্ট্রপতির জায়গায় পৌঁছে যাওয়া মানে, আমি এখানে সাকসেসের কথা বলছি, যে এখানে একজন রাজনৈতিক কোনো নেতার কথা নয়, এটা একজন সাফল্যের চূড়ান্তে পৌঁছে যাওয়া মানে একজন প্রেসিডেন্ট হওয়া। সেই জায়গায় পৌঁছেছে। সেখানে সেই ভদ্রলোক যিনি রাষ্ট্রপতি হয়েছেন, তিনি এখনও, তার সঙ্গে একজন দেখা করতে গেছে, গর্ব করে বলছেন যে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে এলাম, বুঝলে, তোমার কথা বললাম, তোমার কি সব মনে আছে? কি তোমাকে চাই বলতো না, বল অফ ফায়ার, বলেছে কলকাতায় এলে তোমার সঙ্গে দেখা করবে। এটা যেন খুব বিরাট সাকসেস, সাফল্যের ব্যাপার, এমনভাবে সেই লোকটি এই বৃদ্ধ ভদ্রলোকের কাছে বলছে। আর মজার ব্যাপার হলো, এই বৃদ্ধ ভদ্রলোক একেবারে শৈশব জীবনে বা কৈশোর জীবনে যাই করে থাকুন না কেন, তিনি শেষ পর্যন্ত কিন্তু একটা পরিবারকে, একটা সংসারকে সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন এবং সাফল্য পেয়েছেন। যখন এডিসি এসে তাকে নিয়ে যাবার জন্য গাড়ি এসছে, রাষ্ট্রপতির গাড়ি, তিনি ফিরে চলে গেছে অপেক্ষা করে করে। मंत्री जी ने गाड़ी भिजवाई थी आपके लिए, गाड़ी बहुत देर तक यहाँ खड़ी भी रही, चली गई। लौटते समय फूल पर नजर पड़ गई, रास्ते पर बिखरा था, चुनने में समय लग गया। মানে এখানেই এইটাই তার সাফল্য, এইটাই তার জীবন সার্থক করে দিয়েছে। আমি যতটা না লেখক বন্ধুদের জন্যে সাহিত্যের দিকে এগিয়েছি, তার চেয়ে বড় ঋণ আমার দুজন শিল্পীর কাছে। তাও তারা দুজনই প্রচ্ছদ শিল্পী, একজন সমীর সরকার আর একজন সুধীর মৈত্র। আমি কয়েকটা গল্প লিখে ফেলেছি ইতিমধ্যে, সেগুলো ছাপাও হয়েছে। হঠাৎ কি এক যোগাযোগ ঘটে গেল, একটা গল্পগুলোকে নিয়ে একটা বই বের করার ইচ্ছে হলো। তার মলা টাকলো কে জানেন? সমীর সরকার। সে তখন আর্টস কলেজের ছাত্র। কিভাবে কি হলো জানি না, দারুণ বিক্রি হতে আরম্ভ হলো। বইটা পরপর 15টা সংস্করণ হয়েছিল। প্রচ্ছদ পটের কাছেই ঋণী বলে মনে হয়। আমার জীবনে কোনোদিন এই জিনিস ঘটতে পারে আমি তো ভাবতেও পারিনি। তখন সকাল, প্রথম টেলিফোন একজন বিখ্যাত সাহিত্যিক,
বলে, আরে মশাই, আপনি ইন্টারন্যাশনাল রবীন্দ্রনাথ ঠাকুরের নামে একটা IIPM 1 কোটি টাকার পুরস্কার আপনাকে দিয়েছে আপনার বনপলাশির পদাবলীর জন্যে। আর এই পুরস্কারটা নাকি দেয়া হচ্ছে আন্তর্জাতিক পুরস্কার হিসেবে রবীন্দ্রনাথের নামে স্মৃতিতে, এবং সারা পৃথিবীর মধ্যে, বিশেষ করে এশিয়া মহাদেশের মধ্যে যারা সত্যিকারের ভালো লেখা লিখছেন তাদের পুরস্কৃত করার ব্যবস্থা করেছেন এরা। রবীন্দ্রনাথের 22শে শ্রাবণের সময়, কাছাকাছি সময় এই পুরস্কারটা দিল্লিতে গিয়ে নিয়ে এসেছি। বেশ কয়েক বছর তো আমি লেখালেখি বন্ধ করে দিয়েছি এবং লিখিতভাবে জানিয়ে দিয়েছি যে আর লিখব না। আসলে যে কোনো জীবনে, শুধু সাহিত্যিকের জীবন নয়, যে কোনো জীবনেই একটা সময় বেছে নেওয়া দরকার যখন তার নিজেরই মনে হবে যে এবার থামতে হবে। থামতে জানাও কিন্তু একটা আর্ট। আমারও সেরকম মনে হয়েছিল কয়েক বছর আগেই যে এবার থামা উচিত, কারণ আমার যা কিছু লেখা, যা কিছু দেখা সবই তো হয়ে গেছে। আমি থেমে গেলাম, তার কারণ আমি তো আসলে পাঠকই ছিলাম, কিভাবে যেন লেখক হয়ে গিয়েছিলাম। এখন আর লেখালেখির দিকে মন যায় না, মন গেলেও হয়তো কলম চলে না। বয়স তো কম হলো না, এ বয়সে লেখালেখি করার উচিত বলেও মনে হয় না। যুগ পাল্টে যাচ্ছে, দিনকাল পাল্টে যাচ্ছে। আজকালকার ছেলে মেয়েদের, আজকালকার যুবকদের আমরা তো ভালো করে বুঝতেই পারি না। অকারণ বানিয়ে বানিয়ে তাদের নিয়ে লিখে কি কোনো আনন্দ পাওয়া যায়? আর শুধু বুড়ো বুড়িদের যেটুকু বুঝি, তাদের নিয়ে লিখলে কেই বা পড়তে যাবে। এভাবেই বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই পড়ে। পাঠক হয়েই তো শুরু করেছিলাম, পাঠক হয়েই শেষ হয়ে যেতে চাই।